15 জেলিয়াটোলা স্ট্রিট, কলিকাতা, 8/3/1928 সন্ধ্যা। প্রিয় মতিহার, পরশু বিকেলে এসেছি কলকাতা। ওপরের ঠিকানায় আছি। ওর আগেও আসবার কথা হয়েছিল, অসুখ বেড়ে ওঠায় আসতে পারিনি। 2-4 দিন এখানেই আছি। মনটা কেবলই পালাই পালাই করছে, কোথায় যাই ঠিক করতে পারছি না। হঠাৎ কোনো দিন কোনো এক জায়গায় চলে যাব, অবশ্য 2-10 দিনের জন্য। যেখানেই যাই আর কেউ না পাক, তুমি খবর পাবে। বন্ধু, তুমি আমার চোখের জলের মতিহার, বাদল রাতের বুকের বন্ধু। যেদিন এই নিষ্ঠুর পৃথিবীর আর সবাই আমায় ভুলে যাবে, সেদিন অন্তত তোমার বুক ব্যথে উঠবে। তোমার ওই ছোট্ট ঘরটিতে শুয়ে, যে ঘরে তুমি আমায় প্রিয়ার মতো জড়িয়ে শুয়েছিলে, অন্তত এইটুকু সান্ত্বনাও নিয়ে যেতে পারবো। এ কি কম সৌভাগ্য আমার? সেদিন তোমার শয়ন সাথে প্রিয়ার চেয়েও হয়তো বেশি করে মনে পড়বে এই দূরের বন্ধুকে। কেন এই কথা বলছি শুনবে? বন্ধু আমি পেয়েছি যার সংখ্যা আমি নিজেই করতে পারবো না। এরা সবাই আমার হাসির বন্ধু, গানের বন্ধু, ফুলের সওদার খরিদ্দারেরা। এরা অনেকেই আমার আত্মীয় হয়ে উঠেছে, প্রিয় হয়ে ওঠেনি কেউ। আমার চোখের জলের বাদলা রাতে এরা কেউ এসে হাত ধরেনি। আমার চোখের জল কথাটা শুনলে এরা হেসে কুটোপাট হবে। আমার জীবনের সবচেয়ে গোপন, সবচেয়ে করুণ পাতাটির লেখা তোমার কাছে রেখে গেলাম। আমার দিক দিয়ে একটা কি যেন প্রয়োজন ছিল। আচ্ছা, আমার রক্তে রক্তে শেলিকে, কিটসকে এত করে অনুভব করছে কেন বলতে পারো? কিটসের প্রিয়া ফ্যানিকে লেখা তাঁর কবিতা পড়ে মনে হচ্ছে যেন এই কবিতা আমি লিখে গেছি। কিটসের সোর থ্রোট হয়েছিল আর তাতেই মরল শেষে। অবশ্য তার সোর্স হার্ট কিনা কে বলবে। কণ্ঠ প্রদাহরকে আমিও ভুগছি ঢাকা থেকে এসে অবধি। রক্ত উঠছে মাঝে মাঝে, আর মনে হচ্ছে আমি যেন কিটস। সে কোন ফ্যানির নিষ্করুণ নির্মমতায় হয়তোবা আমারও বুকের চাপ ধরা রক্ত তেমনি করে কোনোদিন শেষ ঝলকে উঠে আমার বিয়ের বরের মতো করে রাঙিয়ে দিয়ে যাবে। তারপর হয়তোবা বড় বড় সভা হবে, কত প্রশংসা, কত কবিতা বেরোবে হয়তো আমার নামে। দেশপ্রেমিক, ত্যাগী, বীর, বিদ্রোহী, বিশেষণের পর বিশেষণ। টেবিল ভেঙে ফেলবে থাপ্পড় মেরে বক্তার পর বক্তা। এই অসুন্দর শ্রদ্ধা নিবেদনের শ্রাদ্ধ দিনে বন্ধু, তুমি যেন যেও না। যদি পারো চুপটি করে বসে আমার অলিখিত জীবনের কোনো একটি কথা স্মরণ করো। তোমার ঘরের আঙিনায় বা আশেপাশে যদি একটি ঝরা পায়ে পেশাব ফুল পাও, সেটিকে বুকে চেপে বলো, বন্ধু আমি তোমায় পেয়েছি। আকাশের সবচেয়ে দূরের যে তারাটির দীপ্তি চোখের জলকণার মতো ঝিলমিল করবে, মনে করো সেই তারাটি আমি। আমার নামে তার নামকরণ করো। কেমন মৃত্যুকে এত করে মনে করি কেন জানো? ওকে আজ আমার সবচেয়ে সুন্দর মনে হচ্ছে বলে। মনে হচ্ছে জীবনে যে আমায় ফিরিয়ে দিলে মরণ এসে আমায় বরণ করে নেবে। সমস্ত বুকটা ব্যথায় দিন রাত টন টন করছে, মনে হচ্ছে সমস্ত রক্ত যেন ওইখানে এসে জমাট বেঁধে যাচ্ছে। ওর যদি মুক্তি হয় বেঁচে যাবে, কিন্তু কি হবে কে জানে। হয়তো দিব্যি বেঁচে থাকবো, কিন্তু ওই বেঁচে থাকাটা অসুন্দর বোধেই ওকে যেন দুহাত দিয়ে ঠেলছি। বেঁচে থাকলে হয়তো তাকে হারাবো, তারই বুকে দিলে দিলে আমার মৃত্যু হবে। কেবলই মনে হচ্ছে কোনো নবলোকের আহ্বান আমি শুনতে পেয়েছি। পৃথিবীর সুধা বিস্বাদ দেখছে যেন। তোমার চিঠি পেয়ে অবধি কেবল ভাবছি আর ভাবছি কত কথা, কত কি কি কুল কিনারা আছে। কত কথা জানতে ইচ্ছে করে, কিন্তু কি সে কত কথা তা বলতে পারিনি। 2 দিন আগে পারতাম, আজ আর পারবো না। হৃদয়ের প্রকাশ যেখানে লজ্জার কথা, হয়তোবা অবমাননা করো, সেখান পর্যন্ত গিয়ে পৌঁছবার আমার কাঙাল মনের এই করুণ যাচনা, এ ভাবতেও মনটা কেমন যেন মোচড় খেয়ে ওঠে।
আমার ব্যথার রক্তকে রঙিন খেলা বলে উপহাস যিনি করেন, তিনি হয়তো দেবতা, আমাদের ব্যথা অশ্রুর বহু ঊর্ধ্বে। কিন্তু আমি মাটির নজরুল হলেও সে দেবতার কাছে অশ্রুর অঞ্জলি আর নিয়ে যাব না। কবির কাব্যের প্রতি এত অশ্রদ্ধা যার, তাকে শ্রদ্ধা আমি যতই করি না কেন, পুনরায় কাব্যের নৈবেদ্য দিয়ে তাকে খেলো করবার দুর্মতি যেন আমার কোনোদিন না জাগে। ফুল ধুলায় ঝরে পড়ে, পায়ে পিষ্টও হয়, তাই বলি কি ফুল এত অনাদরের? ভুল করে সে ফুল যদি কারোর কবরিতেই খসে পড়ে এবং তিনি সেটাকে উপদ্রব বলে মনে করেন, তাহলে ফুলের পক্ষে প্রায়শ্চিত্ত হচ্ছে তখনই কারোর পায়ের তলায় পড়ে আত্মহত্যা করা। পদ্ম তার আনন্দকে শতদলে বিকশিত করে তোলে বলেই কি ওটা পদ্মের বাড়াবাড়ি? কবিতার আনন্দকে কথায় ছন্দে সুরে পরিপূর্ণ পদ্মের মতো করে ফুটিয়ে রাঙিয়ে তোলে বলেই কি তার নাম হবে খেলো? অকারণ উচ্ছ্বাস। সুন্দরের অবহেলা আমি সইতে পারিনি বন্ধু, তাই এত জ্বালা। তুমি আমার শেষ চিঠি লিখেছ, শেষ চিঠি লিখে একটা জিজ্ঞাসার চিহ্ন দিয়েছ। তোমার এই প্রশ্নের কি উত্তর দিব? জল খুব তরল, সর্বদা টলটলায়মান, কিন্তু দেশের ঋতুলক্ষ্মী অতিরিক্ত কোল্ড, সে দেশের জলও জমে বরফ হয়ে যায়। শুনেছ, অতিরিক্ত শৈত্যে জল জমে পাথর হয়, ফুল যায় ঝরে, পাতা যায় মরে, হৃদয় যায় শুকিয়ে। ভিক্ষে যদি কেউ তোমার কাছে চাইতেই আসে অদৃষ্টের বিড়ম্বনায়, তাহলে তাকে ভিক্ষে নাই দাও, কুকুর লেলিয়ে দিও না যেন। আঘাত আর অপমান এ দুটোর প্রভেদ বুঝবার মতন মস্তিষ্ক পরিষ্কার হয়তো আছে আমার। আঘাত করবার একটা সীমা আছে, যেটাকে অতিক্রম করলে আঘাত অসুন্দর হয়ে ওঠে, আর তখনই তার নাম হয় অবমাননা। গুণীও বীণাকে আঘাত করেই বাজান, তার অঙ্গুলি আঘাতে বীণার কান্না হয়ে ওঠে সুর। সেই বীণাকেই হয়তো আর একজন আঘাত করতে যে ফেলে ভেঙে। মন্থনের একটা স্টেজ আসে যাতে করে সুধা ওঠে, সেইখানেই থামতে হয়। তারপরেও মন্থন চালালে ওঠে বিষ। যে দেবতাকে পূজা করব তিনি পাষাণ হন, তা সওয়া যায়, কিন্তু তিনি যেখানে আমার পূজার অর্ঘ উপদ্রব বলে পায়ে ঠেলেন, সেখানে আমার সান্ত্বনা কোথায় বলতে পারো? তুমি অনেক কথাই লিখেছ তাঁর হয়ে, তোমায় আমি বিশ্বাস করি, কিন্তু একটা কথা তোমায় মনে করাতে বলি বন্ধু, আমার বেদনায় সান্ত্বনা দেবার জন্য তাঁর সোজা কথাকে রঙিন করে বলে আমায় খুশি করতে চেও না যেন। এতে আমি হয়তো একটু ক্ষুব্ধই হব। আমার আহত অভিমানের দুঃখে তুমি ব্যথা পেয়ে কি করবে বন্ধু? সত্যিই আমি হয়তো অতিরিক্ত অভিমানী, কিন্তু আর তো ওষুধ নেই তার। বীণার তারের মতো নার্ভগুলো সুরে বাঁধা বলেই হয়তো একটু আঘাতে এমন ঝনঝন করে ওঠে। ছেলেবেলা থেকে পথে পথে মানুষ আমি, যে স্নেহে যে প্রেমে বুক ভরে ওঠে কানায় কানায়, তা কখনো কোথাও পাইনি। শ্রদ্ধা 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 শুনে শুনে কান ঝালাপালা হয়ে গেল। ওনি কি আমি ধুয়ে খাবো? তাই হয়তো অল্পই অভিমান হয়। বুকের রক্ত চোখের জল হয়ে দেখা দেবার আগেই তাকে গলার কাছে প্রাণপণ বলে আটকিয়েছি। 1 গুণ দুঃখ হলে 10 গুণ হেসে তার শোধ নিয়েছি। সমাজ, রাষ্ট্র, মানুষ সকলের উপর বিদ্রোহ করেই তো জীবন কাটল। এবার চিঠির উত্তর দিতে বড্ড দেরি হয়ে গেল। না জানি কত উদ্বিগ্ন হয়েছ। কি করি বন্ধু, শরীরটা এত বেশি বিয়ারা আর হয়নি কখনো। ওষুধ খেতে প্রবৃত্তি হয় না, কেন যেন মরিয়া হইয়া উঠেছে ক্রমশ। বুকের ভিতর কি যেন অভিমান অসহায় বেদনায় ফেনায়িত হয়ে উঠেছে। রোজ তাই কেবলই গান গাচ্ছি। ডাকেরও অভাব নেই, রোজ অন্তত 10 জায়গা হতে ডাক আসে। কেবলই মনে হচ্ছে আমার কথার পালা শেষ হয়েছে, এবার শুধু সুরে সুরে গানে গানে প্রাণের আলাপন। একটি মহিলা সেদিন বলছিলেন, এবার আপনার বড্ড নতুন নতুন দেখাচ্ছে, যেন পাথর হয়ে গেছেন। সে হাসি নেই, সে কথার খই ফুটছে কই মুখে।
বেশ ভাবুক ভাবুক দেখাচ্ছে কিন্তু। আচ্ছা ভাই মতিহার, বলতে পারিস তোর ফিজিক্স শাস্ত্রে আছে কি না জানি না, আকাশের গ্রহ তারার সাথে মানুষের কোনো রিলেশন আছে কি না? সত্যি তারায় তারায় বিরোহীরা তাদের প্রিয়ার আশায় অপেক্ষা করে? আমার সবচেয়ে অবাক করে নিশীথ রাতের তারা, তার শব্দহীন উদয়াস্ত ছেলেবেলা থেকে দেখি আর ভাবি। তুমি হয়তো অবাক হবে, আমি আকাশের প্রায় সব তারাগুলোকে চিনি, তাদের সত্যিকার নাম জানি নে, কিন্তু তাদের প্রত্যেকের নামকরণ করেছি আমার ইচ্ছে মতো। সে কত রকম মিষ্টি মিষ্টি নাম শুনে তুমি হাসবে। কোনো তারা কোন ঋতুতে কোন দিকে উদয় হয় সব বলে দিতে পারি। জেলের ভিতর যখন সলিটারি সেলে বন্ধ ছিলাম তখন গরমে খুব হতো না, সারা রাত জেগে কেবল তারার উদয়াস্ত দেখতাম। তাদের গতিপথে আমার চোখের জল বুলিয়ে দিয়ে বলতাম, বন্ধু ওগো আমার নাম না জানা বন্ধু, আমার এই চোখের জলে পিচ্ছিল পথটি ধরে তুমি চলে যাও অস্ত পারের পানে। আমি শুধু চুপটি করে দেখি। হাতে থাকতো হাত করা, দেয়ালের সঙ্গে বাঁধা, চোখের জলের রেখা আঁকা থাকতো বুকে মুখে, ক্ষীণ ঝর্ণা ধারার চলে যাওয়ার রেখা যেমন করে লেখা থাকে। আজও লিখছি বন্ধুর ছাদে বসে, সবাই ঘুমিয়ে, তুমি ঘুমোচ্ছ প্রিয়ার বাহু বন্ধনে, আরো কেউ হয়তো ঘুমোচ্ছে একা শূন্য ঘরে। কি যেন সে আমার দূরের বন্ধু, তার সুদূর মুখে নিবু নিবু প্রদীপের ম্লান রেখা পড়ে তাকে আরো সুন্দর আরো করুণ করে তুলেছে। নিঃশ্বাস প্রশ্বাসের তালে তালে তার হৃদয়ের ওঠা পড়া যেন আমি এখান থেকেই দেখতে পাচ্ছি। তার বাম পাশের বাতায়ন দিয়ে একটি তারা হয়তো চেয়ে আছে গভীর রাতে মুয়াজ্জিনের আজান আর কোকিলের ঘুম জড়ানো সুরে মিলে তার স্তব করছে। ওগো সুন্দর, জাগো জাগো জাগো। আচ্ছা বন্ধু, কতটা রক্ত দিয়ে এক ফোঁটা চোখের জল হয় তোমার বিজ্ঞান বলতে পারে? এখন কেবলই জিজ্ঞাসা করতে ইচ্ছে করে, যার উত্তর নেই, মীমাংসা নেই, সেই সব জিজ্ঞাসা। যেদিন আমি ওই দূর তারার দেশে চলে যাব সেদিন তাকে বলো এই চিঠি দেখিয়ে সে যেন দুটি ফোঁটা অশ্রু তর্পণ দেয় শুধু আমার নামে। হয়তো আমি সেদিন খুশিতে উল্কা ফুল হয়ে তার নতুন খোঁপায় ঝরে পড়ব। তাকে বলো বন্ধু, তার কাছে আমার আর চাওয়ার কিছু নেই, আমি পেয়েছি, তাকে পেয়েছি আমার বুকের রক্তে চোখের জলে। বড্ড ঝড় উঠেছিল মনে, তাই দুটো ঝাপটা লেগেছে তার চোখে মুখে। আহা সুন্দর সে, সেই সইতে পারবে কেন এই নিষ্ঠুরতা? সে লতার আগায় ফুল, সে কি ঝড়ের দোলা সইতে পারে? দক্ষিণের গজল গাওয়া মলয় হাওয়া পশ্চিমের প্রভঞ্জনে পরিণত হবে, সে কি তা জানতো? ফুল বনে কি ঝড় উঠতে আছে? বলো বন্ধু। আমার সকল হৃদয় মন তারই স্তবগানে মুখরিত হয়ে উঠেছে। আমার চোখ মুখে তারই জ্যোতি, সুন্দরের জ্যোতি ফুটে উঠেছে। পবিত্র শান্ত মাধুরীতে আমার বুক কানায় কানায় ভরে উঠেছে। দোল পূর্ণিমার রাতে বুড়িগঙ্গায় যেমন করে জোয়ার এসেছিল তেমন করে আমি তার উদ্দেশ্যে আমার শান্ত স্নিগ্ধ অন্তরের পরিপূর্ণ চিত্তের একটি সশ্রদ্ধ নমস্কার রেখে গেলাম। আমি যেন শুনতে পাই সে আমায় সর্বান্তকরণে ক্ষমা করেছে, আমার সকল দীনতা সকল অত্যাচার ভুলে আমাকে আমারও ঊর্ধ্বে সে দেখতে পেয়েছে, যেন জানতে পাই। ভুলের কাঁটা ভুলে গিয়ে তার ঊর্ধ্বে ফুলের মতোই যেন সে মনে রাখে। সত্যি তো, তার আমার সুন্দরের চরণ ছোঁয়ার যোগ্যতা আমার নেই। আমার যে দুহাত মাখা কালি, বলো, যে কালি তার রাঙা পায়ে লেগেছিল, চোখের জলে তা ধুয়ে দিয়েছি। আর অগ্রদূত বন্ধু, তোমায়ও আমি নমস্কার নমস্কার করি। তুমি আমার তারা লোকের ছায়াপথ,
তোমার বুকেই পা ফেলে আমি আমার সুন্দরের ধ্রুবলোকে ফিরে এসেছি। তুমি সত্যই সেতু, আমার স্বর্গে ওঠার সেতু। ভয় নেই বন্ধু, তুমি কেন এই ভয় করছো যে আমি তার নারীত্বের অবমাননা করব? আমি মানুষের নিচে না উপরে জানি না, কিন্তু তুমি ভুলে গেছো যে আমি সুন্দরের ঋত্বিক। আমি দেবতার পর পেলাম না বলে অভিমান করে দুদিন কেঁদেছি বলে কি তার অবমাননা করব? মানুষ হলে হয়তো পারতাম, কিন্তু বলেছি তো বন্ধু যে কবি মানুষের হয় বহু ঊর্ধ্বে অথবা বহু নিম্নে। হয়তো নিম্নেই, তাই সে ঊর্ধ্বে স্বর্গের পানে তাকিয়ে কেবলই সুন্দরের স্তব গান করে। আমি হয়তো নিচেই পড়ে থাকব, কিন্তু যাকে সৃষ্টি করব সে স্বর্গের ঊর্ধ্বে, আমারও ঊর্ধ্বে উঠে যাবে। তারপর আমার মুক্তি। সে যদি আমায় কোনো আচরণে ক্ষুব্ধ হয়ে থাকে, তাহলে তাকে বলো আমি তাকে প্রার্থনার অঞ্জলির মতোই করপুটে ধরে তুলে ধরতে নিবেদন করতেই চেয়েছি। বুকে মালা করে ধরতে চাইনি। দুর্বলতা এসেছিল, তাকে কাটিয়ে উঠেছি। সে আমার হাতের অঞ্জলি, বাটন হোলের ফুল বিলাস নয়। ঘুমিয়ে পড়েছিলাম। স্বপ্ন দেখে জেগে উঠে আবার লিখছি, কিন্তু আর লিখতে পারছি না ভাই। চোখের জল, কলমের কালি দুই শুকিয়ে গেল। তোমরা কেমন আছো জানিও। তার কিছু খবর নাও না কেন? না, সেটুকুও নিষেধ করেছে। ঠিক সময় মতো সে ওষুধ খায় তো। কেবলই কি স্বপ্ন দেখছি, তার পাশে দাঁড়িয়ে ফ্যানি ব্রাউন পাথরের মতো। ভালোবাসা নিয়েও ইতি। তোমার নজরুল।